নমস্কার, আমি আর মহুয়া আপনাদের কাছে চলে এসেছি। আমরা শ্রী শ্রী মায়ের কথা বই থেকে একটা পোর্শন আগে একটু আজ পড়ি। সরজুবালা দেবী লিখছেন, ক্রমে মধ্যাহ্ন ভোগের সময় হলো। এমন সময় দূর দেশ হতে 3টি পুরুষ ও 3 জন স্ত্রীলোক মায়ের দর্শনার্থে এলেন। বড়ই দরিদ্র, এক বস্ত্রে ভিক্ষা করে টাকা সংগ্রহ করে পথ খরচ চালিয়ে এসেছেন। তাদের মধ্যে একজন পুরুষ ভক্ত মায়ের সঙ্গে গোপনে অনেক কথা বলতে লাগলেন। কথা আর তার ফুরোয় না। শ্রী শ্রী ঠাকুরের মধ্যাহ্নভোগের বেলা হয়ে যাচ্ছে দেখে, কারণ মা ভোগ দেবেন, মায়ের ভক্ত ছেলেরা বিরক্ত হয়ে উঠলেন। একজন স্পষ্টই বললেন, আর যা বলবার থাকে নিচে মহারাজদের কারো কাছে গিয়ে বলুন। মা কিন্তু একটু দৃঢ়ভাবেই বললেন, এবার তা এখন বেলা হলে কি হবে, ওদের কথাটি তো শুনতে হবে। এই বলে বেশ ধৈর্যের সহিত তার কথা শুনতে লাগলেন। পরে ধীরে ধীরে কি আদেশ করলেন। তার স্ত্রীকেও ডেকে নিলেন। অনুমানে যতটা বোঝা গেল, স্বপ্নে কোনো কিছু পেয়েছিলেন তারা। পরে জানা গেল স্বপ্নে মন্ত্র পেয়েছিলেন। প্রায় 1 ঘন্টা পরে তারা প্রসাদ নিয়ে বিদায় নিলেন। মা এসে বললেন তখন, আহা বড় গরিব, এত কষ্ট করে এসেছে। পরে ভোগ হয়ে গেলে সকলে প্রসাদ পেলেন এবং এবার মা একটু বিশ্রাম করবেন। তারা সবাই, মানে সরজুবালা দেবী ও অন্যান্যরা সবাই পাশের ঘরে গেলেন। এই যে মুহূর্তের ছবিটা, সেদিন মহাষ্টমী, হ্যাঁ মহাষ্টমীর সমস্ত রকম পুজো টুজো যা যা হওয়ার হয়েছে এবং দুপুরে ভোগ দেয়া হবে, মানে কত বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। মা না দিলে ঠাকুরের ভোগ হবে না, অথচ টাইম পেরিয়ে যাচ্ছে। ঠাকুর কিন্তু টাইমে খেতেন, ঠাকুরের টাইমের কোনো এদিক ওদিক হতো না। 12টা মানে 12টা ঠাকুর খাবেন। আর মা যখন ভোগ দিতেন ঠাকুরকে, মা কিন্তু ঠাকুরের ওই টাইমিংটা ফলো করতে চেষ্টা করতেন, যে যেহেতু ঠাকুরের ওই নির্দিষ্ট টাইম ছিল একটা। এক্ষেত্রে মা কিন্তু সেটাকে নিজেই মানলেন না, ভেঙে দিচ্ছেন। অষ্টমীর ভোগ ঠাকুর খাবেন, টাইম পেরিয়ে গেছে, ছেলেরা এসে বলছে যে আর যা বলার নিচে মহারাজদের কাছে গিয়ে বলুন না। মা দাঁড়িয়েছেন এবং দৃঢ়স্বরে বলছেন যে ওরা যা বলার সেটা তো শুনতে হবে। অনেক দূর দেশ থেকে এসেছে এবং অনেকক্ষণ ধরে কথা বলছে। তারপরে ভোগ দিয়ে, মানে সেই ব্যাপারটাকে তাদের কথা শেষ করে মিটিয়ে ভোগ দিয়ে তাদেরকে প্রসাদ দিয়ে বলছেন, আহা অনেক দূর দেশ থেকে এসেছে, অনেক গরিব। এই জায়গাটায় মা, এর আগেও আমরা আলোচনা করেছি, এখনো দেখছি মা বারবার না, মানে রীতি ভাঙছেন। সেই রীতিটা ভাঙছেন কোন জায়গায়, যেখানে বাস্তব অনেক বেশিটা ডিমান্ড করছে। সেই জায়গাটায় মা কিন্তু আচার, রীতি, নিয়ম কোনো কিছুর ধার ধারছেন না, যদি বাস্তবটা ততটা ইম্পর্টেন্ট হয়। প্রচুর ঘটনায় দেখো মায়ের ওই ভেঙে যাওয়া, ওই যে রাস্তায় হাড়ি ভেঙে যাওয়া, রান্না করছেন সব ছড়িয়ে পড়লো, কেউ জানে না কি করবে, সব হাঁ করে বসে আছে। মা ওখানে পাতা পেতে দিলেন, ওখান থেকেই কুড়িয়ে কুড়িয়ে সরিয়ে নিয়ে ঠাকুরের ভোগ হলো, ওখান থেকেই লোকজনকে খেতে দিচ্ছেন, দিয়ে নিজেও পা ছড়িয়ে বসে বলছেন, আহা রান্না বড় ভালো হয়েছে। এই যে যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। এবং তা বলে কি সবার সঙ্গে কথা বলতে গেলে ওই টাইম বুঝিয়ে যাচ্ছে কথা বলছেন তা না, কিন্তু যার সত্যিকারের দরকার তিনি জানেন যে কোথায় রীতি ভাঙতে হয়। আমরা এখন যেটা তোমার ছকে বাঁধা চলছে, তো সেই ছকে বাঁধাই চলছে। মাঝখানে কোথাও কোনো যে ব্রেক করতে হয় বা কোথাও যে সেই বাস্তবটাকে বেশি গুরুত্ব দিতে হয়, আমরা না বড্ড বেশি রিজিড। যে কোনো জিনিসে এখন মানুষ, এখনো আমরা যতই আধুনিক হই, বড্ড বেশি রিজিড। মা পরিষ্কার, মানে ভেঙে চুরে তছনছ করেছেন। আমরা যদি, মানে যেহেতু সবটাই ঘোমটার আড়ালে হয়েছে বলে, তাই আমরা যদি সবকটাই তোমার পরপর পরপর বসাই, তুমি দেখবে যে কত বড় বিপ্লব। আসলে এই ঘটনাটাই যদি একজন কোনো সৌম্যকান্তি, সুদর্শন, লম্বাটে পুরুষ দাঁড়িয়ে বলতেন দৃঢ়ভাবে, তাহলে এটা অনেক বেশি অতিরঞ্জিত করে আরো বেশি দেখানো হতো একেবারে। এবং মা তো সবটাই পর্দার আড়ালে, ঘোমটার আড়ালে আস্তে আস্তে বলে চলেছেন কথা। এটা ওই যে আমরা যে সেই আলোচনা করতাম যে আমোদী নদীর মতো, আমোদর নদীর মতো চলেছে, মানে চলেছে। নইলে দেখো পরপর ঘটনাগুলো, এটা জাস্ট একটা ঘটনা তুমি পড়লে, পরপর ঘটনাগুলো কিরকম একভাবে গাঁথা যায় এখানে। এটা ঠিক একটু পরেই আছে যে চণ্ডীর স্বপ্ন দেখেছিলেন একজন কেউ, তিনি লাল পাড় শাড়ি নিয়ে এসেছেন, স্বপ্ন দেখে যে মাকে দেবেন বলে। এই যে সরজুবালা দেবী যিনি লিখছেন, তার বংশমতী।
তো মাকে দেবেন বলে একটা লাল পাড় শাড়ি নিয়ে এসেছেন। তিনি স্বপ্নে দেখেছিলেন যে মাকে ওই শাড়ি পরিয়েছেন। শাড়িটা নিয়ে এলেন। মা কিন্তু সেই সময় ব্রাহ্মণ ঘরের বিধবা, চওড়া লাল পাড় শাড়ি, মার শাড়িতে এমনি একটা সরু পাড় থাকতো, মা কিন্তু সেই শাড়ি ছেড়ে চওড়া লাল পাড় শাড়ি পরলেন, গ্রহণ করলেন, পরে বসলেন। তারপরে মায়ের ওই রূপটা তো কেউ কোনোদিন দেখেনি, ওই রকম দেখে সবাই হাঁ হয়ে গেছে, মানে মায়ের সামনে যারা বসেছিল। এবং সরোজবালা দেবী বলছেন যাহা একটু সিঁদুর যদি এই সময় দিত তাহলে, মা ফেরাচ্ছেন না, মা কিন্তু হাসি হাসি মুখে বলছেন যে তা কেউ যদি দেয়। তারা নিয়ে যাননি বলে সেটা দেওয়া হলো না। বিধবা মহিলা সেই সময় কিন্তু বসে তিনি সিঁদুরটাও নিতে চাইছেন, মানে যেখানে যেখানে ভেঙেছেন না, ভেঙে তছনছ করে দিয়েছেন। যে কারণে মায়ের জয়রামবাটিতেই যাকে দীক্ষা দিয়েছেন এবং সন্ন্যাস দিয়েছেন এমন ছেলের সঙ্গে তার বউকেও এনে রাখছেন। তুমি তো আমার বাইরের কাজকর্ম সামলাবে, বৌমা আমার ঘরের কাজকর্ম সামলাবে। এবং কাজের সূত্রে এই জয়রামবাটির দাওয়ায় স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে গেছে, সামনাসামনি পড়েছেন। কিন্তু তিনি বলছেন, মানে সেই মহারাজ, মানে সেই সন্ন্যাসী মহারাজ লিখছেন যে কখনো আমার মনেও হয়নি যে ও আমার সঙ্গে কোনোদিন চেনাও ছিল, ভেতরে কোনো রকম কিছু কাজও করেনি, মানে দুজনেই মায়ের সেবক। এ পুরুষ। এখানেও জানো তো এই কথাগুলো মা তাদেরই বলতেন যাদের মা বুঝতেন। অবশ্যই আমরা এরকম দেখেওছি না, ওই একই মহিলাকে, মানে একজন মহিলাকে বলছেন তোমার যদি এরকম অসুচি দেহে মনে হয় তাহলে তুমি যেও না, আর একজনকে বলছেন না তুমি যাও, তুমি গিয়ে ঠাকুরের পুজো। কার মনটা কতটা, কে কতটা নিতে পারবে। কিন্তু ঠাকুর না, এখানে দেখো আলোচনা করতে করতে আমার যেটা মনে হয় যে ঠাকুর অনেক ব্যাপার অনেক বেশি রিজিড, অনেক ব্যাপারে ভাঙেননি, যে একদম সমস্ত কিছু মেনে সবকিছু ধরে চলা, একদম পাঁজি মিলিয়ে যা আছে। মাও মানতেন পাঁজি পুঁথি দেবতা কোথায় গিয়ে প্রণাম করতে হবে, মানে যখন জয়রামবাটি থেকে বেরোতেন সমস্ত জায়গায় গিয়ে প্রণাম করে করে মাথা ঠুকে সব করে বেরোতেন। কিন্তু মা তো বাঁধনটা অত শক্ত ছিল না। কিন্তু যেখানে চেয়েছেন, যেখানে বুঝেছেন যে ভাঙতে হবে, সেখানে দ্বিতীয়বার তাকান। যেটা তুমিও, তোমার মনে আছে নিশ্চয়ই, যখন চাকরি ছাড়তে চেয়েছিল মা কিন্তু দিলেন না। মা বললেন যে না, ছেড়ো না। উপস্থিত সবাই অবাক হয়ে গেছিলেন যে রামকৃষ্ণদেব যেখানে বলছেন সত্য কথা কলির তপস্যা, তার স্ত্রী হয়ে কি বলছেন। মা পরে বললেন যে আজকের মিথ্যে কথা বলতে হবে বলে চাকরি ছাড়তে চাইছে, কিন্তু অভাব যখন দরজায় এসে দাঁড়াবে, তাকে যখন সেটার জন্য ডাকাতি করতে হবে, তখন তার পাশে কে থাকবে? সে তো মিথ্যের থেকেও আরো নিচে নামবে। তার চেয়ে, মানে বেশি ক্ষতির চেয়ে কম ক্ষতিকর, মানে যেটাতে একটু কম মাত্রাটাকে, মানে মাত্রার তারতম্যটা। আসলে ওই মানে ডিমান্ডটা কি, সময় কি চাইছে, সময়ের দাবি মেনে বাস্তবতা কি চাইছে, এই সময়টা যেখানে দাঁড়িয়ে আছেন সেইখানে কোনটা চলবে। যেখানে স্বদেশী যুগ, মানে সবকটাই কিন্তু একই সূত্রে গাঁথা, যেখানে স্বদেশী যুগ, স্বদেশী করা ছেলে পুলে এসেছে, তাদের কাছে যখন জয়রামবাটিতে মায়ের ভাইঝিরা যখন বিভিন্ন রকম ড্রেসের অর্ডার দিচ্ছে, মানে কলকাতা থেকে আনতে হবে, যে সেখানে আর্ধেকই বিদেশি ছাঁচের জিনিসপত্র অর্ডার দিচ্ছে, তাদের কেউ কেউ উত্তেজিত হয়ে যাচ্ছেন, কেউ কেউ বলছেন যে ও তো বিদেশি হবে, ও আবার কি আনবো, কারণ তখন চরকার রীতিমতো চলছে। মা সব শুনলেন, সব শুনে বললেন যে তাহলে কি হবে বাবা, ওরা যেরকম চাইছে সেরকমটি এনে দাও, বিদেশি হলে কি হবে, আমার তো সবাইকে নিয়ে চলতে হয়, যে এখন স্বদেশী, এখন চরকা, যে এখন এটাই করতে হবে। কিন্তু তার যদি রাতারাতি তো একটা মানুষের রুচি বদলায় না, তো তাহলে ওই সময় কোনটা প্রেফারেন্স, তার রুচিটা। কারণ তাকে হয়তো জোর করে তুমি একটা মোটা কাপড় তার হাতে এনে দিলে, কিন্তু সেটা কতদিন পরবে, মন থেকে গ্রহণ নিতে পারবে না, তো তার তো টাকাটা নষ্ট হবে, তার তো রুচিটা পাল্টায়নি বিদেশি স্বদেশী করে। তার থেকে এখন বিদেশি পোশাক দাও, তার থেকে ওটা দাও, যাতে সে সেটা পরে যাতে আর স্বেচ্ছায়, কিন্তু টাকাটা তো নষ্ট হবে না। ওই জায়গায় ওইটা বাস্তব। আবার যেখানে বলছেন যে ওই টাকায়, মানে টাকা বেশি নেবে বটে কিন্তু দুধে জল মেশাবে না, মা দৌড়ে এসে না করছেন যে এ তো গোয়ালা, তার কাজ তো জল মেশানো, সে তো মেশাবেই, উল্টে কি হবে, তুমি দুধের দামটা বাড়িয়ে দিচ্ছ।
যেটা আটানায় পাওয়া যেত সেটা তুমি 1 টাকা দিচ্ছ, আর খাঁটি ভেবে সেটাই নিচ্ছ, ওই জল মেশানো দুধটা তুমি খাঁটি ভেবে নিচ্ছ। আজকে না হয় তুমি দিতে পারছো, কিন্তু কালকে যে এখানে থাকবে, যে ধ্যান ভজন করবে আর যে মাধুকরী ভিক্ষে করে খাবে, ওই টাকায় কিনতে পারবে না। বলে এখানে প্রচুর গরিব মানুষ থাকে, অনেক বাচ্চা অনেক রুগ্ন থাকে, যাদের দুধের দরকার হয়, দাম যদি 1 টাকা হয়ে যায় তারা কোত্থেকে নেবে? তুমি কেন মিশিমিশি বাড়িয়ে নিচ্ছ? বাস্তবতা, সে কিন্তু ভেবেছিল যে খাঁটি দুধটা মাকে খাওয়াবে। মা এসে বাস্তব দেখছেন। যে ভাবছিল যে 3 মাইল দূর থেকে জল বয়ে নিয়ে আসবে, জল বয়ে নিয়ে এসে পরিষ্কার জলটা মাকে দেবে, মা তাকে সেই দিনই না করে বললেন আমোদর থেকে জল নিয়ে এসো। কারণ ও যদি 3 মাইল দিনের পর দিন ওই মাথায় করে ওই জলটা ওইখানে নিয়ে এসে মাকে দিতে যায়, সে 3 দিন অসুস্থ হয়ে পড়বে ওই রোদের মধ্যে। আর উল্টে কি হবে, গোটা বাড়ি যদি ওই জল খেয়ে অভ্যস্ত হয়, তারা আমোদরের জল খেতে পারবে না, তারা ওর ওপর ডিপেন্ডেন্ট থাকবে যে ওইখান থেকে জল কেউ নিয়ে এসে দেবে, তাদের সেই এক্সপেকটেশনটা বাড়বে। শুরুতে কাটছেন, আমোদরে জল নিয়ে এসে দাও, যেটাতে আমরা অভ্যস্ত সেটাই খাওয়া। প্রত্যেকটা এই যে অষ্টমীর দিনে ঠিক টাইমে ভোগ না দিয়ে মা তার সঙ্গে কথা বলছেন, ভোগের টাইম উত্তীর্ণ হয়ে যাচ্ছে, এটা যেরকম, এটার পাশে ঠিক একই সুতোয় সবকটা ঘটনা গাঁথা যায়। মানে চিন্তাটা তো একই, ভাবনাটা একজন মানুষই করছেন, তার কাছে কিন্তু প্রয়োজনটা অনেক বেশি। একই ভাবনা, যদি সত্যিকারের প্রয়োজন হয়, সেখানে আচার বিচার রীতি নীতি নিয়ম সব ভাঙা যায়, যদি বাস্তবটা বেশি গুরুত্বপূর্ণ হয়। তিনি অনেক ক্ষেত্রে না মানে ভীষণ মাত্রায় বাস্তববাদী, যে কারণে আমার মনে হয়েছে যে কোনো কোনো জায়গায় যে ঠাকুরের চেয়েও মা অনেক বেশি বাস্তববাদী। তিনি কারণ সম্পূর্ণ অর্থে তো তিনি সংসারী, তিনি তো গৃহ সামলাচ্ছেন, তিনি গৃহিণী, তিনি ঠিক জানেন, তুমি ঠিক জানো যে কোন জায়গা থেকে তুলে নিয়ে কোথায় একটু গ্যাটিস দিতে হবে, যে বাবা এই জায়গাটা একটু গ্যাটিস দিয়ে দিই, ওই জায়গাটা থাক, ওটা পরে দিলেও চলবে। বাস্তব মানে কোন জায়গার হাঁটা সবচেয়ে বেশি কোথায় মেটাবেন, তো মায়ের ক্ষেত্রে এই বাস্তবটাই অনেক বেশি। একদমই এত বড় সংসার নিয়ে সব সময় বসেছিলেন, তো তাকে তো সবার কথা ভেবেই চলতে হয়, সবটা ভেবে। এবং যেখানে বলছেন যে দাতব্য চিকিৎসালয়, মানে তারই গ্রামের, যে মা একটু স্পিরিটটা লাগালে ব্যথাটা কমে, মা কিন্তু নিতে পারছেন না, একদিন লাগিয়ে দিল, মার ব্যথা কমলো, তা বলছেন এটা কিন্তু ওদের জন্য, এটা আমার জন্য নয়, এটা যাদের জন্য এসেছে, মানে যারা গরিব, যারা পায় তাদের। আর যুদ্ধের স্পিরিট মহার্ঘ, এটা আমার ব্যথা কমানোর জন্য নয়। যতই আমার নামে দাতব্য চিকিৎসালয় হোক, রামকৃষ্ণ পরমহংসের নামে চিকিৎসালয় এবং আমি তার স্ত্রী, আমার ভাগটা সামনে না। কার কোথায় কতটা প্রয়োজন এবং কার কতটা জরুরি, কোথায় এটার কি দরকারটা কোথায়, মানে দরকার অনুযায়ী তার সঙ্গে সেইভাবে সেই পরিস্থিতিটাকে সামাল দেওয়া, সেইটার সম্মুখীন হয়ে সেই রকম করে ডিসিশন নেওয়া। আমরাও ঠিক এইভাবেই চেষ্টা করব যে সব সময় কোনো একটা ওপর চিন্তায় বায়াস না হয়ে, ভেসে না গিয়ে, তার ভেতরে ডুব দিয়ে আসল প্রয়োজনটা বুঝে, কার প্রয়োজন কতটা বেশি, কোন পরিস্থিতিতে দরকার, কার আগে দরকার, এই সমস্ত দিকটা দেখে আমরা যদি আমাদের চারপাশেরও ছোট ছোট ঘটনাগুলোর সময় একটু সিদ্ধান্ত নিই, তাহলে হয়তো অনেকেরই উপকার করতে পারবো। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকমই অন্য কোনো প্রসঙ্গ নিয়ে, অন্য কোনো সপ্তাহে না, পরবর্তী সপ্তাহে আবারও ফিরছি আপনাদের কাছে। আপনাদের ছেড়ে আজ গেলে আমরাও বেশিক্ষণ থাকতে পারি না। ঠিক এই সময়, এই দিন মানে মঙ্গলবার দেখা হচ্ছে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টেল স্পিরিচুয়াল, আমার আপনার সকলের ভালো থাকার ঠিকানা।